আমি আগেও বলেছি, এখনো বলি, এই নির্বাচনে তারা আওয়ামী লীগকে থাকতে দিচ্ছে না। বাট আনফর্চুনেট অথবা ফর্চুনেট যাই বলেন না কেন, আমি জানি না আপনি কি বলবেন, যাই বলেন না কেন, এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ যদি বলে আমি ভোট দিতে যাব না, কাউকে যেতেও দেবো না, সেটাও গভর্নমেন্টের জন্য একটা বিব্রত, ইলেকশন খারাপ হবে। আওয়ামী লীগ যদি বলে আমি সব ভোট অমুক জায়গায় দিয়ে দেবো, তাও দেখবেন ইলেকশনের রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। তাই যদি হতো, যদি ভারতে তাকে টিকে রাখতে পারতো, তাহলে ভারত তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না কেন? পারলো না কেন বলেন আপনি? ভারত না, যদি 14 বছর সবসময় আওয়ামী লীগকে টিকে রেখে থাকে, তাহলে শেষে যে হ্যাঁ, আওয়ামী লীগকে ভারত টিকাতে পারলো না কেন? সঙ্গে আজকে যুক্ত রয়েছেন আলোচনার জন্য সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমরা একটু আলোচনা করতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য কি আসলে মানুষের হাতে রয়েছে, বাংলাদেশের মানুষের হাতে, নাকি এখনো পর্যন্ত বাইরের বিশ্ব নিয়ন্ত্রণ করছে? অথবা ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমনটি দাবি করা হচ্ছে যে তারেক রহমানের সম্বল মুক্তিযুদ্ধ এবং ভারত, অর্থাৎ ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন হয়েছে, এমনটি দাবি করা হচ্ছে পরোক্ষভাবে। আপনি কি মনে করেন আসলে তেমনটাই, যে তারেক রহমান ভারতের সাথে কোনো ধরনের সমঝোতা করে বাংলাদেশে ঢুকতে পেরেছে এবং তার যে নিরাপত্তার ঝুঁকি ছিল সেটিও আমরা দেখছি যে সেই ঝুঁকির মধ্যে তিনি এসেছেন, যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানান ধরনের আয়োজন করা হয়েছে? আসলে ভারতের বিষয়টি কি, তারা কি চিন্তা ভাবনা করছে? ভারত কি চিন্তা ভাবনা করছে, এটা হয়তো আমি মানে সরাসরি আমি জানবো না, কারণ ভারত তারা আমার সঙ্গে আলাপ করে এই কাজটা করে নাই। আর আমিও ভারতের সঙ্গে এমন কোনো যোগাযোগ রাখতে পারবো না যে আমি তোমরা কি চিন্তা করছো আমাকে বলো, আমি একটু শুনি। এটা হয় না। একটা বিষয় জানেন, সব সময় না এক ধরনের আপনার অদৃষ্টবাদী এক ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে কাজ করে। মনে করেন আমার পার্শ্ববর্তী একটা দেশ, তারা বড় দেশ, আমরা ধরেই নেই তারা আমাদেরকে সব সময় কিছু সাজেশন দেয়, সেই সাজেশন যারা মানে তারাই চলে, এরকম কিন্তু হয়। এটা আমি অনেকদিন ধরেই বলি যে মানে পার্শ্ববর্তী একটা দেশ, সে চাইলেই কি আমার, ধরেন আমার গ্রামের যে লোকটা যে ভোট দেয়, ধরেন যে লোকটা ভোট দেয়, এখন ভারতের সর্বোচ্চ ব্যক্তি কি গ্রামের লোকটাকে বলে দেয় যে তুমি ওই জায়গায় ভোট দিও না, ওই জায়গায় ভোট দাও? কি তারা বলে? আমি কিন্তু এভাবে দেখি জিনিসটাকে। আমি আগেও বহুবার বলা হয়েছে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে রাখতেছে, আওয়ামী লীগকে টিকে রাখতেছে ভারত। আওয়ামী লীগ, ভারত কিভাবে টিকে রাখতেছে এটা আমার কাছে ক্লিয়ার না কখনোই। পাকিস্তান কিভাবে টিকে রাখতেছে এটা আমার কাছে ক্লিয়ার না কখনোই। এটা আমি যেভাবে বুঝি আর কি, আমার হিসাবটা হলো কি, তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তারা যে কাজটা করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে মানুষের মধ্যে একটা মানে আপনার হুজুগ তৈরি করার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। অথবা সরকার যারা চালায়, রাষ্ট্রযন্ত্রকে তারা প্রভাবিত করতে পারে। মনে করেন ভারতের যে যারা প্রধানমন্ত্রী আছেন অথবা যারা নাকি পররাষ্ট্রমন্ত্রী আছেন, তারা আমাদের দেশের যে পররাষ্ট্র উপদেষ্টা অথবা আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা, তাদেরকে প্রভাবিত করতে পারে। যদি প্রভাবিত তারা হতে চায়, না চাইলে নাই। কিন্তু তারা আমার ভোটারকে প্রভাবিত করবে, তারেক রহমানের দেশে আসবে, ভারতের পারমিশন নিয়ে আসবে। এখন এগুলি না আমি আসলে বুঝি না ঠিক, সত্যি কথা বলতে কি আমার কাছে এটা ক্লিয়ার না। তারেক রহমান যখন বলেন যে আমার আশাটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, তখন আমি বুঝি না সেটা কি বলতে চায় আসলে। যদি বলে যে আমি ভারতের পারমিশন নিয়ে, ধরার এখন যেটা বলা হচ্ছে যে উনি এটা বললেন কেন, তার মানে উনি ভারতের পারমিশন ছাড়া আসতে পারছিলেন, উনি ভারতের পারমিশন নিয়ে আসলেন, ভারত বলছে হ্যাঁ আপনি যান, অতএব সে আসছে। যদি আমি এটা ধরি, তাহলে তো তার বাকি জীবন তো ভারতের কাছে সবসময় জিম্মি হয়ে থাকবে। তো এইটা কি হয় নাকি রে ভাই? আমি না এইভাবে বুঝি না। হতে পারে যদি একদম করদ রাষ্ট্র হয় তখন হতে পারে, কিন্তু একটা সভরেন কান্ট্রি এটা কিভাবে হয় আমি আমি জানি না। মিটিংটা কবে করলো, কোথায় করলো, কিভাবে করলো, টেলিফোনে করলো, হোয়াটসঅ্যাপে করলো, নাকি সিগন্যালে করলো, নাকি? আমি না এগুলো আসলে আমার কাছে ভাই ক্লিয়ার না। হইতে পারে আমি না, ছোট মানুষ। সেটি নয়, মানে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে একটা আবহাওয়া সৃষ্টি করা, একটা পরিবেশ সৃষ্টি করা, সেই জায়গাগুলো থেকেই এই প্রশ্নগুলো উঠে আসছে। বা আওয়ামী লীগের সময় তো তাহলে তো আমরা কি বলবো যে না, ভারত আওয়ামী লীগকে এককভাবে প্রশ্রয় দেয়নি, ভারত এক চোখা দৃষ্টি অবলম্বন করেনি, করেছে তো, এটা তো সত্য কথা। নইলে তো এই শুনেন, তিনটি আওয়ামী নির্বাচন। লীগ আওয়ামী লীগ 14 বছর টিকে ছিল। এটা আওয়ামী লীগ নিজের ক্যারিশমায় টিকে ছিল, এবং সেই ক্যারিশমাটাকে মানুষকে কথা বলতে দেবো না, মানুষকে ভোট দিতে দেবো না, কিছু করলে নিয়ে গুম করব, এই যে কাজগুলো, এগুলো অন্যায় ক্যারিশমা। এই ক্যারিশমা গুলো অন্যায়, কিন্তু তারা এইগুলো দিয়েই টিকে ছিল। তাই যদি হতো, যদি ভারতে তাকে টিকে রাখতে পারতো, তাহলে ভারত তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না কেন? পারলো না কেন বলেন আপনি? ভারত না, যদি 14 বছর সবসময়। আওয়ামী লীগকে টিকে রেখে থাকে, তাহলে শেষে যে আওয়ামী লীগকে ভারত টিকে পারলো না কেন?
সব ভারত ধরনের কি খেলা চেষ্টা তো করছে? সবসময় সফল হয় না, এটা তো আমরা জানি, তাই না? যেই রোনাল্ডো যে যে খেলা স্টাইলে খেলছে, একদমই না। তার যে তার যে গোল না গোল না, আমার দেওয়ার কথা হলো, স্টাইল। যে খেলা দৃশ্যমান, সেখানে যে আদৌ একটা খেলা চলছে, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলবেন কিভাবে? আপনি কিন্তু ধারণা করতেছেন। আমি ধারণা, ভারত কি করেছে শোনেন, আমি যেটা মনে করি ভারত কি করেছে, ভারত আওয়ামী লীগ গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে যে তোমরা এগুলো করো, আমি কিছু বলবো না। এখন এই গভর্নমেন্টকে ভারত সাপোর্ট দিচ্ছে না, বাংলাদেশের গভর্নমেন্ট যা কিছু করতেছে ভারত কিন্তু ওখানে বিরোধিতা করতেছে, না এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না বলতেছে, কিন্তু আমাদের হিন্দুদেরকে তোমার মারতেছ, ওটা করছে বলতেছে। এতে কি হয়েছে? এতে কি আমাদের গভর্নমেন্ট পড়ে গেছে? গভর্নমেন্ট ভাই পড়ে না। আপনি দেখেন, আমাদের বিষয় নিয়ে ভারতের সমস্ত মিডিয়া এবং ভারতের গভর্নমেন্ট পর্যন্ত বলতেছে এগুলো অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে। সারা দুনিয়াকে তারা বলতেছে অন্যায় হচ্ছে, তারা বলতেছে। এতে কি আমার গভর্নমেন্ট পড়ে গেছে? আবার ভারত যখন শেষ দিন পর্যন্ত শেখ হাসিনাকে সাপোর্ট দিছে, শেখ হাসিনা গভর্নমেন্ট ভারত টিকে রাখতে পারছে? পারে নাই তো ভাই। আসলে ক্ষমতাটা জনগণের কাছে, জনগণকে আপনি কিভাবে বুঝায় রাখছেন, জনগণ কিভাবে মানে কি অ্যাক্ট করতেছে, তার উপর নির্ভর করে, এটা আমি এখনো মনে করি। আপনি মনে করছেন, অবশ্যই আপনার তো নিজস্ব একটা দ্বিধা ভাবনা রয়েছে, কিন্তু আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে টিকে রাখার ক্ষেত্রে, অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বে যাতে টিকে থাকতে পারে, যেমন ভারত যদি আওয়ামী লীগকে সাপোর্ট না করতো, আন্তর্জাতিক বিশ্ব থেকে যে সমর্থন গুলো আওয়ামী লীগ আদায় করেছিল টিকে থাকার জন্য, যখন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তাকে সাপোর্ট করলো, অন্যান্য রাষ্ট্রগুলো তখন তাকে সাপোর্ট করা শুরু করলো। এই যে একটা সমর্থনের বিষয়টি পরবর্তীতে এসে বিভিন্ন চুক্তি, বিভিন্ন ধরনের বৈশ্বিক যে নানান ধরনের লেনদেন কিংবা আস্থায় নেওয়া, এগুলো তো ভারত তো দুতিয়ালি করেছে আওয়ামী লীগের পক্ষে, তাই না? নাহলে তো আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না। সেম অ্যাজ এই সরকারের ক্ষেত্রে, ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রে যে অভিযোগটি রয়েছে, বা ভারত তো সরাসরি কথা এইভাবে বলছে নির্বাচিত সরকার এলেই সম্পর্ক উন্নয়ন হবে, তার মানে পরোক্ষভাবে এই সরকারের সাথে কোনো ধরনের সম্পর্ক উন্নয়ন তারা চাইছে না। আগামী 2-1 মাসে চাইবে কিনা আমি জানি না। বিষয়গুলো হচ্ছে এই যে আন্তর্জাতিক নানান ক্ষেত্রে বাংলাদেশের যেই প্রাপ্তিগুলো ছিল বা সুযোগগুলো ছিল, ভারত শুধুমাত্র সমর্থন না করার কারণে সেদিক থেকে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাওয়ার কারণে এই সরকারগুলো দুর্বল হয়ে যাচ্ছে। সেই দুর্বলতার জায়গা থেকে সরকারের পতন কিংবা দুর্বল হয়ে টিকে থাকার বিষয়গুলো ঘটে, এরকম কি হয় না? হয়, এখন তো হচ্ছে। আমার দেখা মতে আমি তো ভাই মানে এই দেশের জন্ম থেকে তো আমি দেখতেছি, আমার দেখা মতে বাংলাদেশ বর্তমানে যে সরকার আছে তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এত বৈরী সম্পর্ক আমি আমার জীবনে কখনো দেখিনি। এত বৈরী সম্পর্ক আমি দেখিনি। আমি এখনো দেখিই নাই যে এই সরকারে, বাংলাদেশের এই যে বর্তমান সরকার আছে, এই সরকারের কোনো একটা কাজে ভারত এ পর্যন্ত সমর্থন দিচ্ছে আমি দেখি নাই কিন্তু। তারপরে কি এই সরকার টিকে আছে না? আছে তো। এই সরকার জিজ্ঞাসা করেন আপনি কি অস্বস্তিতে আছেন, আপনি কি খারাপ আছেন, বলবেন না আমরা খুব ভালো আছি। তারা খুব ভালো আছে। এবং এই সরকারের পতন ভারত ঘটাতে পারবে? পারবে না তো। ভাই, যুদ্ধ করতে হবে। তারা কি করে নাই বলেন? আমাদের যে সমস্ত পণ্য ভারতে আমরা রপ্তানি করতাম, তার মধ্যে 11টা 12টা পণ্য তারা বন্ধ করে দিচ্ছে। আবার কোনো কোনো এমন করছে যে দিতে পারবা মুম্বাই পোর্টে যে দিতে হবে, মানে এখানে দিতে পারবে না, মুম্বাই পোর্টে যেতে হবে। মানে এগুলো তো ইয়ার্কি ফাইজলামি না? ইয়ার্কি ফাইজলামি তো করতেছে আমাদের সঙ্গে। তো কি হয়েছে আমাদের? এগুলো হ্যাঁ, দীর্ঘমেয়াদে সমস্যা হয়, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক দুর্বলতা চলে আসে, অর্থনৈতিক সংকট তৈরি হয়। আমাদের দেশের মানুষ ভারতে যাইতে পারতেছে না, চিকিৎসার জন্য যারা যায়, যারা শিক্ষার জন্য যায়, তাদের এইটা ভিসা কেন্দ্র বন্ধ করে আবার ওখানে আমরা করতেছি, আমরা বন্ধ করতেছি। সবগুলো কিন্তু একটা বৈরী পরিবেশ। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটা তো সবচেয়ে বেশি দিন টিকতেছে। 1.5 বছর তো হয়েই গেল, 111 বাদ রাখি। তো এটা তো আছে রে ভাই। তো বিষয়টা হলো কি জানেন, আমি বলি আপনাকে, আমি আমি যেটা মনে করি, যারা নাকি এখন বলতেছে যে তারেক রহমান ভারতের পারমিশন নিয়ে ঢুকছে, আমি ভাই এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছি না। অন্য কিছু হতে পারে, উনি কি বলছেন আমি জানি না, কিন্তু ওনার ওই পোস্টটা আমার পছন্দ হয় না। যে অন্য কারোর উপর আপনাকে ডিপেন্ড করতে হবে কেন? আপনি ভাই জনগণের নেতা, আপনি ডিপেন্ড করবেন জনগণের উপর। যদি জনগণের বাইরেও আপনি অন্য কোনো শক্তিকে জনগণের চেয়ে বেশি শক্তিশালী মনে করেন, তাহলে রাজনীতি করেন না। তাহলে তো আপনি আমি ভরসা করতে পারবো না। তারপর মাসুদ কামাল, আপনি যেটি বলছেন অবশ্যই ঠিক আছে কোথাও না কোথাও থেকে, কিন্তু প্রশ্ন তো রয়ে যায়, যেখানে তারেক রহমান নিজে পাবলিক করলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে তার ফিরে আসার বিষয়টি তার নিজের একান্ত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে না, তার সঙ্গে তৃতীয় কোনো শক্তি বা তৃতীয় কোনো রাষ্ট্র জড়িয়ে রয়েছে। বাংলাদেশের রাজনীতি যে তৃতীয় শক্তি বা তৃতীয় রাষ্ট্রগুলো একেবারে
খোলাখুলি ভাবে নগ্ন ভাবে তারা হস্তক্ষেপ করছে, তার আরো একটু উদাহরণ যদি দিই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার উচ্চারণ করেছেন যে 2001 সালের নির্বাচনের আগে যদি তিনি যুক্তরাষ্ট্রের গ্যাস চুক্তিতে বা ওই সংক্রান্ত প্রস্তাবে রাজি হতেন বা সেন্ট মার্টিন বিষয়ে নানান ধরনের প্রস্তাবে রাজি হতেন, তাহলে তাকে 2001 সালের নির্বাচনে ক্ষমতায় ফিরে আসতে সমস্যা হতো না। অর্থাৎ তিনি রাজি হননি বিধায় ওই রাতেই নাকি ভাগ্য নির্ধারণ হয়ে গেছিল। তাহলে এই যে তারেক রহমান, শেখ হাসিনা, তাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলোকে আমরা একেবারে অন্তঃসারশূন্য হিসেবে ধরে নেবো, শুধুই পলিটিক্যাল বক্তব্য, নাকি বাস্তবতা কিছু আছে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক তৃতীয় রাষ্ট্রগুলো খেলার যে বিষয়গুলো? শুনেন, বাস্তবতা কিছু অবশ্যই আছে, একদম যে নাই তা না। কিন্তু সেই বাস্তবতাটা কিসের উপর ভিত্তি করে হবে? ভিত্তিটা হলো জনগণ। দেখেন, শেখ হাসিনার সঙ্গে আমেরিকান গভর্নমেন্টের বিরোধটা শেখ হাসিনাই স্পষ্ট করেছেন আরো কয়েক বছর আগে, উনি ক্ষমতাচ্যুত হওয়ারও কয়েক বছর আগে। কিন্তু এটা কখন বাস্তবায়িত হতে পারলো? যখন জনগণ তার বিরুদ্ধে চলে গেল। যদি জনগণ তার পক্ষে থাকতো তাহলে এটা আপনি দেখতেন না। এখন জনগণ যখন তার বিরুদ্ধে চলে গেল, তখন অনেক দাবিদার চলে আসলো কিন্তু। এই তখন মানুষ খোঁজা শুরু করলো, এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, সেই কারণে হয়েছে। যখন কোথাও একটা বজ্রপাত হয়, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন বজ্রপাত হলো, কোনো কারণ টারণ কিন্তু নাই। বজ্রপাত, ভূমিকম্পের কি কোনো দৃশ্যমান কোনো কারণ আছে? নাই তো ভাই, হয়ে গেল। তারপরেও মানুষ কারণ খুঁজে যে বজ্রপাত তো হলো কেন, এত লোক থাকতে ওই লোকের মাথার উপরে পড়লো কেন? তাহলে দেখো ও নিশ্চয়ই কিছু একটা করছে। দেখো, খুঁজে দেখো, ও তার মায়ের সঙ্গে বেয়াদবি করছে, বাপের মনে দুঃখ দিছে। এরকম বাপ মায়ের মনে দুঃখ অনেক লোকে দেয়, তার মাথায় বজ্রপাত হয় না রে ভাই। যখন বজ্রপাত ঘটে যায়, তখন লোকে কারণ খুঁজে বেড়ায়, এবং খুঁজে বেড়ে একটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করে, এই কারণে এটা ঘটছে। তো আমার এখানে ঘটছে ভাই জনগণের জন্য। জনগণ ঘটাইছে, জনগণের পুঞ্জীভূত ক্ষোভ জমতে 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 একটা পর্যায়ে আসছে। একটা স্পার্ক ছিল ছাত্রদের আন্দোলনটা। তারপরে অনেক বীর এসে গেছে, আমেরিকা বলে আমি ফালাই দিছি, অমুকে বলে আমি, হ্যাঁ, সবারই আগ্রহ ছিল, সবাই হয়তো সে আগুনে ঘি ঢালছে। কিন্তু আগুনটা তো ভাই জ্বলতে হয়েছে নাকি? আপনি ঘিয়ের বোতল নিয়ে ঘুরতেছেন, আগুন জ্বলে নাই, আপনি ঘি ঢাললে আগুন জ্বলবে? আগুনটা তো জ্বলতে হয়েছে। আগুন জ্বলার জন্য তো আপনার অনুকূল পরিবেশ থাকতে হয়েছে। ভেজা কাঠের মধ্যে আপনি যতই ঘি ঢালে আগুন জ্বলবে? জ্বলবে না। কাঠ শুকায় গেছিল, মানুষ বিরক্ত হয়ে গেছিল, হুম, মানুষ হুম। ক্ষুব্ধ হয়ে গেছিল। আচ্ছা, যে মনে করেন আপনার ফ্যামিলি থেকে আপনি নামছেন, আপনার বাচ্চাকে নিয়ে বলতে আপনি নামছেন, শিশু বাচ্চাকে নিয়ে, আপনাকে আমেরিকা রিকোয়েস্ট করছিল ভাই তুমি নামো? না, রিকোয়েস্ট নিশ্চয়। করে নাই, আপনি নামছিলেন আপনার আপনার অন্তর্গত জ্বালার থেকে আপনি নামছিলেন। হিসাবটা এভাবে যে বাস্তবতা থাকতে হয় কিছুটা। সেই বাস্তবতা সরকার তৈরি করে। সরকার, যে যাদের সরকার, তাদের সঙ্গে সরকারের ব্যবহার এতটাই নেতিবাচক হতে থাকে, এতটাই বিরক্তিকর হতে থাকে, যে এক পর্যায়ে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। যখন ক্ষিপ্ত হয়ে যায়, তখন ওইখানে কিন্তু একটু ঘি ঢাললে আগুন ধরে যায়, একটু স্পার্ক করলে আগুন ধরে যায়। হয়তো এটুকু তারা করে, কিন্তু তারাই হাতে ধরে সরাই দেয়। এরকম ঘটনাও না, ঘটে, নিশ্চয়। ঘটনা তা না। এরকম ঘটনাও ঘটে, যেমন মিশরে ঘটছে। মিশরে তো একটা ইলেকট্রিক, আপনি পছন্দ করেন আর না করেন, মুসলিম ব্রাদারহুড যেটা ছিল, মুসলিম ব্রাদারহুড কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু ওরা তো ইলেকটেড গভর্নমেন্ট ছিল। ওদেরকে তো সরাই দিয়ে সিসি ক্যামেরাতে আমেরিকা বসাইছিল ভাই, এটা তো আমরা সবাই দেখছি চোখের সামনে। তো এগুলি একভাবে ঘটে। কিন্তু যখন গণ আন্দোলন হয়, গণ আন্দোলনকে একদম আন্ডারমাইন করেন না রে ভাই। জনগণের শক্তি নিশ্চয়, অনেক বিরাট নিশ্চয়। শক্তি, হুম, হুম, অনেক অবশ্যই। বিরাট শক্তি, জনগণের শক্তি। না, সব ঠিক আছে। তাহলে আমরা জামাতের হিসাবটা কিভাবে মিলাবো? জামাতের যে আহ, সংখ্যা ভোটের, আহ, সেটি বেড়ে হয়তো দ্বিগুণ হয়েছে। মানে 4-5% থেকে 7-8-10-12 পর্যন্ত হলো, কিন্তু বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বিএনপির সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছে এবং বিশাল একটা শক্তি সঞ্চয় করেছে জামাত। আমি আপনার সঙ্গে অবশ্যই একমত যে ভোট তো মানুষই দেবে, কিন্তু মানুষের চিন্তার জগতে আঘাত করা বা তাদের মানসিক জগতে প্রভাব বিস্তার করা, এই যে মেকানিজমের একটা বিষয়, একটা পরিবেশ তৈরি করা, আপনি যেই পরিবেশের কথা বলছেন যে বহির্বিশ্ব একটা পরিবেশ হয়তো তৈরি করতে পারে, মানে সেই পরিবেশের মধ্যে দিয়ে কি জামাত এখন বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, নাকি সেখানেও তাদের নিজস্ব শক্তি? আমার আমার না এটা মনে হয় না। মনে হয় না কেন জানেন, আমি বলি আপনাকে।
জামাত মানে বাংলাদেশের ভোটের হিসাবটা এখনো আগের মতোই আছে, এখনো আগের মতোই আছে। ওই যে 30-32, 30-32 দুই দলের জন্য, এই দলের 30-32, এই দলের 30-35 এরকম হতে পারে, এর বেশি কিছু না। আর সেটা বিএনপি আওয়ামী জামাতের লীগ, ভোট, হ্যাঁ, সেটা বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে 30, 32, জি জি, 35। আমি বিএনপি আওয়ামী লীগের কথা বলছি। এর বাইরে আপনার জামাতের ভোট আছে মনে করেন 5-7%, এখন এই মুহূর্তে, অথবা 10% ধরলাম। যদি 10% ভোট নিয়ে আপনি 30%-এর সঙ্গে ফাইট হয় না। কিন্তু এখন হচ্ছে কেন, আরেকটা 30%-এর একটা একটা মানে আওয়ামী লীগের ভোটটা আরো চুপ হয়ে আছে, এদেরকে আপনি দৌড়ের উপর রাখছেন। এই জন্য সরকার রাখতেছে, জামাতের গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে, নানাভাবেই তারা রাখতেছে। কিন্তু এই 30-32% যেটা আওয়ামী লীগের ভোটটা আছে, জামাত আশা করতেছে এই ভোটটা তাদের দিকে আসতে পারে। যদি আসে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, আর যদি না আসে হবে না, কিছুই হবে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা স্বচ্ছ প্রক্রিয়া ভোট হচ্ছে, আপনি আশাবাদী? আমি এটা নিয়ে বুঝতে পারি, আমি কনফিউজ এর কারণে ইলেকশন কমিশনের ভাবধারা আমার কাছে পছন্দ না। দেখেন, ইলেকশন কমিশন যে সমস্ত কাজকর্ম করছেন, আমার এটা মানে আমার কাছে কেমন যেন লাগে। যেমন তারা একটা নতুন নিয়ম করছেন যে যারা নির্বাচন স্বতন্ত্র করবে, তাদের বিরুদ্ধে যদি কোনো মানে অভিযোগ ওঠে যে তারা মানে আপনার মানে নিষিদ্ধ দলের সদস্য ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, তারা ইলেকশন করতে পারবে না। এটা কোনো কথা হইলো ভাই? এটা কি ধরনের একটা নিয়ম তারা করতেছে, আমি তো কিছু বুঝি না। তো সে বললো আমি করি না। আচ্ছা, যে লোকটাকে আওয়ামী লীগ করতেন বিএনপিতে জয়েন করছে, তার জন্য কি এটা প্রযোজ্য বলেন? এখন এক সময় আওয়ামী লীগকে এখনো তো নিষিদ্ধ দল তো না, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না। তাহলে এই সমস্ত কথাবার্তা ইলেকশন কমিশন নতুন ঘটা করে বলে কেন? বলে এই কারণে যাতে নাকি আওয়ামী লীগে কেউ দাঁড়াইলে পরে তার বিরুদ্ধে, অথবা যদি কেউ স্বতন্ত্র দাঁড়ায় তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা যায়, ওই অভিযোগ দায়েরের মাধ্যমে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিবে। তো এটা তো ভাই কোনো মানে এদের কাজটাও আমার পছন্দ হচ্ছে না। আবার ধরেন ইলেকশন কমিশন তারা এখন সমস্ত প্রশাসনের দায়িত্ব তাদের হাতে, তাহলে তাদের তো সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। গভর্নমেন্ট তো তাদেরকে ডিসি চেঞ্জ করে দিচ্ছে, এসপি চেঞ্জ করছে, থানার ওসি পর্যন্ত চেঞ্জ করছে, চেঞ্জ করে এখন বলে তুমি খেলো। তাহলে তো হলো না রে ভাই। তাহলে দায়টা কার উপরে যাবে? যখন ইলেকশনটা যদি খারাপ হয়, আমরা কি বলবো ইলেকশন কমিশনের দায়? ইলেকশন কমিশন আমরা তো কিছু করার নাই, প্রশাসনের দায় সব ঠিকঠাক করে দিছে। ইলেকশন কমিশনের উচিত হবে সমস্ত ডিসি এসপি ওসি সবগুলি আবার নতুন করে চেঞ্জ করা, রিসাফল করা, করার পর তারপর ইলেকশন করা। তখন আমরা ইলেকশন কমিশনকে দায় দিতে পারবো। এখন এ দিবে ওর দিকে, ও দিবে ওর দিকে। আর নির্বাচন কিভাবে হবে এটা আমি আগেও বলেছি, এখনো বলি, এই নির্বাচনে তারা আওয়ামী লীগকে থাকতে দিচ্ছে না। বাট আনফর্চুনেট অথবা ফর্চুনেট যাই বলেন না কেন, আমি জানি না আপনি কি বলবেন, যাই বলেন না কেন, এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ যদি বলে আমি ভোট দিতে যাব না, কাউকে যেতেও দেবো না, সেটাও গভর্নমেন্টের জন্য একটা বিব্রত, ইলেকশন খারাপ হবে। আওয়ামী লীগ যদি বলে আমি সব ভোট অমুক জায়গায় দিয়ে দিবো, তাও দেখবেন ইলেকশনের রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। আবার আওয়ামী লীগ যদি বলে আমরা ভোটই দিতে যাব না, তখন দেখা যাবে ভোট কাস্টিং কম হবে। কাজে একটা বড় পার্ট যাদের হাতে, তাদেরকে বাদ দিয়ে যদি আপনি কিছু করেন, তাহলে এরকম হবে। আওয়ামী লীগ কিন্তু পুরো, মানে আপনি যদি বলছেন অবশ্যই বাস্তবতা সেটি বলছে, কিন্তু এই সেই 5%, 10%, 15% যারাই ভোট দিক না কেন, যত পার্সেন্টই ভোট কাস্টিং হোক না কেন, তার মধ্যে দিয়ে তো একটা রেজাল্ট বেরিয়ে আসবে, এবং সেটিও বা কতখানি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। এটা হতে পারে, এটা এটা তখন যখন হবে তখন বোঝা যাবে যে কোনটা হবে, আসলে কোন ধারায় যাবে, তার উপরে তো নির্ভর করবে কোনটা হবে। সবকিছু মিলিয়ে ভালো কিছু ওয়েট করছে না আমাদের জন্য। আমার কাছে মনে হয় না। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতে যেটি চলছে আপনার কাছে একটু জানতে চাই যে দল ত্যাগ করা, নির্বাচনকে কেন্দ্র করে এমপি পদে নির্বাচিত হতে নানান ধরনের অনেক কিছু, মানে অনেক কিছু আমরা ত্যাগ করতে দেখেছি এর আগে, কিন্তু এখন যা চলছে, নিজের দলকে অস্বীকার করে বড় বড় পদধারী হয়েও তারা সেই পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করছেন, কেউ কেউ দলের বিলুপ্তি ঘোষণা করছেন, দলের অস্তিত্ব রাখছেন না, এবং যা কিছু ঘটছে অন্তরালে, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশ সেই পুরোনো ধারাতেই আছে, নাকি ইতিবাচক কোনো দিকে যাচ্ছে, নাকি অবশ্যই ভঙ্গুর রাজনীতিটা আরো বেশি ভঙ্গুর তরা হচ্ছে? এক কথায় যদি বলতে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে আমি হতাশ। 5ই আগস্টের পরে যে মানুষের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল,
জনমানুষের ভিতরে, সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু আমরা দেখলাম গত 15 মাসে ধূলিসাৎ হয়ে গেল। এই ধূলিসাৎ হওয়ার প্রধানতম কারিগর হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের যে এই যে বর্তমানের যে একটা অব্যবস্থাপনা, রাজনৈতিক ক্ষেত্রে একটা নৈরাজ্য, আপনি 15 বছর 20 বছর ধরে রাজনীতি করছেন, একটা দল গড়ে তুলছেন, তারা একটা দুইটা সিটের জন্য বলির পাঠার মতো বিক্রি হয়ে যাচ্ছেন। এটা শুধু দুর্ভাগ্যজনক না, এটা হতাশাব্যঞ্জকই না, শুধু এটা একটা আপনার একটা অশনি সংকেত নির্দেশ করে। আপনি দেখেন তো কয়েকটা দল, অনেক দল আছে যে সম্পূর্ণ বিলুপ্ত করে তারা একটা সিটের জন্য দল বিলুপ্ত করে এসে জয়েন করতেছেন। এটা কি আপনি কি এক্সপ্লেনেশন দিবেন? আপনি দেখেন একটা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের নিয়ে কিন্তু অনেক আশা ছিল মানুষের ভিতরে যে এরা হয়তো নতুন ধারার সৃষ্টি করবেন, এবং এই যে নতুন যে তারা বলতো যে ইনসাফ, সোশ্যাল জাস্টিস, তারা হয়তো ফার্সিতে আরবিতে বলার পছন্দ করেন, ইনসাফ বলতেন। তারা বলতেন যে নতুন বন্দোবস্ত। আমরা জানি যে জমিদারি আমলে, ব্রিটিশ আমলে এখনো বন্দোবস্ত দেওয়া হয় সরকারের পক্ষে, তো জমি ক্ষেত, এবং প্রজারা সেই প্রজা হিসেবে নেয়। নতুন বন্দোবস্তের কথা তারা বলতেন, অনেক কিছু বলতেন। কিন্তু আমরা কি দেখলাম যে তারা একটা মৌলবাদী দলের সাথে একেবারে বিলীন হয়ে গেল। কয়েকজন, আবার যন্ত্রী শেখের মতো, তারা এটা পছন্দ করেন নাই, তারা ওটা থেকে বেরিয়ে আসছেন। 30 জনের মতো তারা হয়তো বেরিয়ে আসছেন, কি তারা ভিন্ন মত প্রকাশ করছেন। তার মধ্যে একজনকে দেখলাম ভিন্ন মত প্রকাশ করে বলে এটা আমাদের রাইট বলার, কিন্তু তার মানে এই না আমি দল ছেড়ে চলে আসতেছি। এইখানে যে তরুণদের কাছ থেকে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। এবং তারা দিন দরবার করেন, এক একজন এক এক জায়গায় যে ধর্ণা দিচ্ছেন, তারা ধর্ণা দিবেন কেন? তারা কেন আবার দেখা যাচ্ছে যে 2 জন উপদেষ্টা, তাদেরকে আবার এই জামাত নিচ্ছেন না? কি কারণে নিচ্ছেন না? যে তাদের যে হেভি ব্যাগেজ, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির বিশাল অভিযোগ, সেই অভিযোগ তারা বহন করতে রাজি না। এই যে একটা প্রেক্ষিত, এই প্রেক্ষিতে নির্বাচন হবে, খুব সম্ভব হয়ে যাবে, কিন্তু সেই নির্বাচন জনমানুষের আকাঙ্ক্ষা কি পূরণ করতে পারবে, নাকি সেই গতানুগতিক এরশাদ, শেখ হাসিনা আমলের, এমনকি বিএনপি আমলের যে ট্রাডিশন, যে নির্বাচিত হয়ে আমাদের জনপ্রতিনিধিরা জনগণের প্রভু হয়ে হন জনপ্রতিনিধি হিসাবে, কিন্তু যখন দেখা যায় তারা ক্ষমতায় ভোট নিচ্ছেন, ওদের পরে থেকে তারা জনপ্রভু হয়ে যান। এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি, এর বিরুদ্ধে যারা কথা বলে, এই সম্বন্ধে যারা আলাপ আলোচনা করে, তাদেরকে বন্দি করে ফেলা হয়। আমি, আপনাকেও করা হয়েছে, আরো অনেকেই করা হয়েছে, বা ভবিষ্যতে আরো হবে, এই ধারণাটাই আমার কাছে মনে হচ্ছে। আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি ধ্বংসের, মানে এই মুহূর্তে রাজনীতিতে সুস্থির দিকে যাওয়ার কথা ছিল, তা না হয়ে আরো বরং ধ্বংসের দিকে যাচ্ছে, এবং সেটির কারিগর ডক্টর ইউনূস। আপনি ডক্টর ইউনূসকে এক্ষেত্রে কোনটার সাথে রিলেট করবেন? এই যে বিএনপিতে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশিদ খান, তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জয়েন করলেন। রেজা কিবরিয়া তার আরেক অংশ গণ অধিকার পরিষদের, সেটি থেকে বেরিয়ে জয়েন করলেন। বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, তিনি তার দল বিলুপ্ত করে বিরক্ত করে জয়েন আসছে। করলেন। এইগুলোর সাথে কি আমরা এনসিপিটাও মিলাবো? মানে এনসিপি যে জামাতের সাথে গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এই সবকিছুর সঙ্গে কি আমরা ডক্টর ইউনূসকে নিয়ে আসবো, যে তিনি সবকিছুর কারিগর? যদি হয়ে থাকেন তাহলে কেন, কোন দিক থেকে? দেখেন, ডক্টর ইউনূস সুকৌশলে উনি কতগুলি বিদেশ থেকে মানে দেশান্তরী কিছু লোকজন আছে বাঙালি, তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিভিন্ন দেশের নাগরিক, ওইসব দেশে তারা ট্যাক্স দেন, সেই লোকগুলিকে উনি একত্রিত করছেন। এরা যে কাজটা করছে, যে বাংলাদেশের রাজনীতিবিদদের কে মানে ধোঁকা দিয়েছেন, কতগুলি সংস্কার কমিটি করছেন, এগুলো কমিশন না, কমিশন করতে হলে আইনের দ্বারা করতে হয়, অর্ডিন্যান্স দ্বারা করতে হয়। ওই কতগুলো কমিটি করে তা দিয়ে কতগুলো বস্তা বসা আপনার বস্তা বসা, এই জন্য বলি যে রিকমেন্ডেশন গুলি যে অবাস্তব কিংবা তা কিন্তু বলি না, বলছি এই কারণে যে সেগুলি তো বস্তা বন্দি হয়ে গেছে। এই করে রাজনীতিবিদদেরকে সে আলী রিয়াজের
আমি বলি যে ওই যে গণভবনের আপনার সংসদ ভবন এলাকায় যে অফিসটা করছেন, এটা আলী রিয়াজের খোয়ার। এই খোয়ারে যে এরা এই আলী রিয়াজের ধোকায় পড়ে সময় নষ্ট করছে। গভীর ঘুমে বালকের প্রস্রাবের মতো এদের সময় যে কখন চলে গেছে এরা বুঝতেও পারে নাই। 14 মাস চলে গেছে। এই 14 মাসে যে রিফর্মটা সবচেয়ে বেশি দরকার ছিল, যে সম্পূর্ণভাবে দুর্নীতিকে উৎখাত করার, এবং যারা দুর্নীতিবাজ ছিলেন গত 16 বছর 15 বছর বা তারও আগে, তাদেরকে একটা আইনের আওতায় আনার কথা ছিল, যাতে দুর্নীতি না হয়, যাতে বৈষম্য না হয়। এখানে ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট যে রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থা, এইটা এটা তো আমাদের মুক্তিযুদ্ধের দাবি। মুক্তিযুদ্ধ তো হয়েছে বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য, একটা সচ্ছল সমাজ গড়ার জন্য। এই জন্য তো হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতাই কিন্তু আপনার 24 মুক্তিযুদ্ধের আন্দোলনের থেকে এই 24-এর আন্দোলনকে বিচ্ছিন্ন করা যায় না। এটাও কিন্তু ওই ধারাবাহিকতাই কিন্তু আসছে। মানুষের চাহিদা ছিল, জনমানুষের চাহিদা ছিল। এটা শুধুমাত্র কি বলে কয়েকজন ছাত্রের দাবি ছিল না। এরা যখনই এই আন্দোলনটা করছে তখন মানুষজন ফুঁসে উঠছে, সবাই পার্টিসিপেট করছে। আপনি করছেন, আমি করছি, আমাদের এক এক জায়গা থেকে আমরা করছি। সবাই যে রাস্তায় নামতে পারছি না, কিন্তু আপনি জনমত সৃষ্টিতে বিশাল ভূমিকা রাখছেন আপনি, বিশাল ভূমিকা। এমনকি যখন আমাকে জাতীয় নদী রক্ষা কমিশনের থেকে অন্যায়ভাবে রিমুভ করা হলো, সেই সময় আপনি একটা প্রোগ্রাম করছিলেন। আমার সেই প্রোগ্রামটা আমি প্রথমে দেখতে আসে নাই, কিন্তু আপনি যখন কারাবন্দী ছিলেন সেই সময় আমার হাতে আসছে। আমি তখন স্ট্যাটাস দিছি, দেখেন যে দীপুমণি, শেখ হাসিনা, সেই তাদের যে পাওয়ার, যে দাপট, সে দাপটের মধ্যেও উনি সত্য কথা বলছেন, আমাকে নিয়ে বলছেন, আর অনেকে নিয়ে বলছেন। তো যাই হোক, এইভাবে যারা যেখানে ছিলেন যেভাবেই হোক তারা ভূমিকা রাখছে, বেশিরভাগ লোক ভূমিকা রাখছে। যারা স্বার্থপর, যারা স্বার্থান্বেষী ছিল, তারা তো বিরুদ্ধে যাবেই জাতীয় স্বার্থের। এখন কি হলো? এখন সেই রাজনীতিবিদরা যারা আন্দোলন করছে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। ভুলিয়ে রেখে কতগুলি সংস্কার এনে দেওয়া হয়েছে, কিন্তু সেই সংস্কার তো বাস্তবায়িত করেন নাই তারা। সেই সংস্কার কিন্তু তারা কখনোই বাস্তবায়িত করেন নাই। জাতির জীবন থেকে আমাদের মূল্যবান 1.5 বছর নষ্ট হয়ে গেছে। এই সময় আমরা এই জাতিকে পুনর্গঠিত করতে পারতাম, আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারতাম, অ্যাটলিস্ট সেই দিকে যেতে পারতাম, আমরা একটা বৈষম্যহীন সমাজ তৈরির যাত্রা শুরু করতে পারতাম। সেটা কিন্তু আমরা করি নাই। এখন এরা যে গভীর যে প্ল্যান ছিল যে রাজনীতিবিদদের মধ্যেই দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়া, তাই কিন্তু হয়েছে। আপনি দেখেন রাজনীতিবিদদের ভিতরে এমন সব দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে একে অপরের সাথে আপনার বিক্রি হয়ে যাচ্ছে, তারা ফাইট করতে পারতেছে না। এই যে তরুণদের দল, এই তরুণদের দলটা নিয়ে আমরা অনেক আশা করেছিলাম যে তারা নতুন ধারার সৃষ্টি করবে, নতুন একটা যাত্রা শুরু করবে, যে যাত্রায় আমাদের যে একবিংশ শতাব্দীর যে আশা আকাঙ্ক্ষা সেগুলি পূরণ হবে। কিন্তু কোথার থেকে এক ভদ্রলোক আসলেন 3-0 একটা অলিক একটা পরিকল্পনা নিয়ে এসে সবকিছু তছনছ করে দিল। নানান ধরনের তো বিতর্ক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে। আপনি বাংলাদেশের রাজনীতি যে সুস্থির দিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটিকেও নষ্ট করার পিছনে ডক্টর ইউনূস দায়ী করছেন, অনেকেই করেন। একই সঙ্গে আমি 71-এর কথা বলছিলাম আমার ভূমিকাতে, এবং জামাত কেন্দ্রিক যে রাজনীতি, এনসিপির বিলীন হয়ে যাওয়ার জামাতের মধ্যে, আবার জামাতের যারা একসময় বিরোধিতা করেছে কথিত ইসলামপন্থী দলগুলোর মধ্যে, সে হেফাজতে ইসলাম কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও জামাত কেন্দ্রিক রাজনীতি শুরু করেছে বা জামাতের জোটবদ্ধ হয়েছে। জামাতের এত শক্তিশালী হওয়ার পেছনের কারণ কি? এবং যে জরিপগুলো অনুষ্ঠিত হচ্ছে দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে খুব টাই অবস্থায়, আহ বেশ প্রতিদ্বন্দ্বী অবস্থায় জামাত থাকবে, এমনকি জামাত ক্ষমতায় যেতে পারে এমন কথা বলা হচ্ছে। আসলে কি সেটি সম্ভব, অথবা এত শক্তিশালী হওয়ার কারণ কি? শুনেন, জরিপ গুলি কিন্তু সঠিক জরিপ না। এই কারণে আমি বলি, যে লোকগুলির হাতে স্মার্টফোন আছে কেবলমাত্র সেই কিন্তু এই জরিপে উত্তর দিতে পারেন। এবং দলের যে লোকগুলি আছে, জামাতের যারা আছে, তারা খুবই অ্যাক্টিভ। তাদের ধরেন 90% লোক আপনার সবসময় অনলাইনে থাকতেছে এবং জরিপের উত্তর দিচ্ছে। কিন্তু অন্যান্য দলের যে লোকজন
তাদের অনেকেরই স্মার্টফোন নাই, তাদের অনেকেই আপনার ফোনই নাই। তারও তো একটা মতবাদ আছে। সুতরাং ডিসরেলি ব্রিটিশ প্রাইম মিনিস্টার এক সময় অনেক আগের উনি একটা কথা বলছিলেন, দেয়ার আর লাইস, দেয়ার আর ড্যাম লাইস অ্যান্ড দেয়ার আর স্ট্যাটিস্টিক্স। এক্ষেত্রে হয়েছে তাই, এই স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে কোনো কাজ হবে না। আপনি যদি জামাতের ভোটের এটা দেখেন, যখন 1991 সালে জামাত ভোট পেয়েছিল কত পার্সেন্ট? আপনার 16%। 96 সালে 8%, 2001 সালে পাইছিল 4%। জামাতের ভোট তো কমতেছে। আপনি ট্রেন্ডটা দেখেন, 2008 সালে আমার এই মুহূর্তে মনে নাই, খুব একটা বেশি পায় নাই, জামাত মাত্র 3টা সিট পাইছে। সুতরাং জামাত ইজ এ পেপার টাইগার। প্রচারণা করে সে এই যে লোকগুলি, এই যে এনসিপি যে চলে গেল, এনসিপি একটা ব্ল্যাক স্পট হিসেবে বাংলাদেশের এই রাজনীতিতে একটা কালো ব্রিফ, একটা কালো অধ্যায় হিসেবে বিলীন হয়ে যাবে। সে এখানে যারা আসছিল তারা কি আপনার 71-এ যারা যুদ্ধ অপরাধ করছে, নারীদেরকে ধরে নিয়ে আপনার আর্মি ক্যাম্পে দিছে, যারা মুক্তিযোদ্ধাদেরকে জবাই করছে, তার জন্য অনুশোচনা করে না। তারা যখন অনুশোচনা করে বলে যে আমি তো এখানে জন্মগ্রহণ করি নাই সেই সময়, কিন্তু জন্মগ্রহণ তো হিটলারের আমলেও আমরা করি নাই, কিন্তু হিটলারের যে বৈশাসিকতা সেগুলিকে তো আমরা নিন্দা করি না। ঠিক তারা কিন্তু এই সেন্সে কাটিয়ে যায়। তারা বলে 47 থেকে এই পর্যন্ত যত অপরাধ করছে তার সাথে সব অপরাধের মাপ চায়। এতে করে তারা জিনিসটাকে হালকা করে দেয়। তারা একটা জাতির জীবনে 71-এ জামাত একটা গভীর ক্ষত, ফেস্টারিং দগদগে ক্ষত, এই ক্ষত পূরণের জন্য আরো সময় লাগবে। সেই ক্ষতের সাথে যে তরুণরা যে জয়েন করলো, এটা বিভ্রান্ত হয়ে তারা জয়েন করছে, এবং যে কয়জন বিভ্রান্ত হয় নাই তারা ওইখান থেকে সরে আসছে বা সরে আসবে হয়তো, আশা করি। কারণ কি, জামাতের রাজনীতি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে রাজনীতি। জামাত কখনোই মুক্তিযুদ্ধের যে আমাদের যে পতাকা, আমাদের যে সাহিত্য, আমাদের যে এই যে ছায়ানটে যে আক্রমণ হয়েছে, তারা কি তার কোন সময় প্রতিবাদ করছে? কারা আক্রমণ করছে? আপনি দেখেন যে এই যে বাক স্বাধীনতার উপরে 2টা পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আগেও কিছু কিছু পত্রিকার অফিসের উপর আঘাত আসছে, সংগ্রামের উপর আঘাত হয়েছে, সম্পাদকের উপরে ন্যাক্কারজনক, সেসব তো আপনারা প্রতিবাদ করছেন, আমরাও করছি। এই যে নয়াদিগন্তের উপর আঘাত আসছে, সাংবাদিকদের উপরে যখনই আঘাত আসছে, তখন তো এদেশের যারা এখন আমরা কথা বলি, আমরা তখনও তো প্রতিবাদ করছি যে বাক স্বাধীনতা থাকতে হবে, বাক স্বাধীনতা এনশিওর করাটা, তার জন্য যথেষ্ট ওয়ার্ক করে আসা হয়েছে। এই যে শেখ হাসিনা থেকে মুক্তি পাওয়াটা, এইটা শুধুমাত্র ওই জুলাইয়ের আর অগস্টের 5 দিনের আন্দোলন না, এর পেছনে ধারাবাহিকভাবে জনমত সৃষ্টি করা হয়েছে। সেই জামাতের সাথে যারা রাজনীতি করতে গেল, এই স্পেশালি অনেকে যেতে পারে, অনেক দল যেতে পারে, যারা মৌলবাদী কেন্দ্রিক দল, জাতি কিন্তু একটা সংকটময় পার করতেছে। আপনি জানেন যে গণভোট, এই যে একটা গণভোটের আয়োজন করছে, গণভোটটা একটা গ্র্যান্ড ডিজাইন, আলী রিয়াজের একটা গ্র্যান্ড ডিজাইন। আপনি যদি গণভোট অনুযায়ী যদি আপনি গণভোট যদি পাশ করে, মানে মেজরিটি হয়, তাহলে কিন্তু একটা দুর্যোগ, এটা একটা কালো মেঘের মতো বাংলাদেশের আকাশে বিরাজমান। এই গণভোটের যে 4টে প্রপোজিশন, এটা একটা অবাস্তব জিনিস। বাংলাদেশের জনগণের যে এই ভোটাধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তো অনেকভাবে উঠছে এবং দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা জারি রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন গ্র্যান্ড ডিজাইন, এই ডিজাইন বাস্তবায়ন কি হবে? আর ডিজাইনটা বা কি? আপনি দেখেন যে গণভোটে অনেক লোক কিন্তু উপস্থিত হবে ওখানে, মানে এই ভোটের দিন, যেহেতু ক্যান্ডিডেটটা ভোটার নিয়ে যাবে, ক্যান্ডিডেটটা তো ভোটার নিয়ে যাবে, তারা কি গণভোটে ভোটটা দিবে? 25% লোক তো পড়তেই পারে না, ভোট দিতে পারবে না, অনেকেই ভোটটা দিবে না। যদি সেইখানে 80% লোকে এই এমপি ক্যান্ডিডেটদেরকে সংসদ সদস্যের ব্যালটে একটা ভোট দেয়, আর যদি 60% লোকে না দেয়, মাত্র 20% লোক যদি গণভোট ব্যালটে ভোট দেয়, অ্যাকচুয়ালি হা দেখ বা না দেখ, সেক্ষেত্রে আপনি কিভাবে ইন্টারপ্রিটেশন করবেন? আপনি তো তখন বলা হবে যে এই 60% লোক এরা গণভোটে পার্টিসিপেট করেন, উপস্থিত হয়েও পার্টিসিপেট করে নাই, তার মানে কি গণভোটের প্রতি অনাস্থা প্রকাশিত হবে? বাদ দেওয়া হয়েছে। কিন্তু কোশ্চেনটা হলো, আপনার গণভোটের ব্যালটের মধ্যে বা প্রপোজিশনের মধ্যে কি দিবে?
আমরা না পড়ে কি দিতে পারবো নাকি? যদি এখানে দিয়ে দেয় যে ডক্টর ইউনূস আজীবন প্রেসিডেন্ট থাকবেন, আমাদের তো পড়তে হবে। তো পড়ার সময় কোথায়? ব্যালটের পড়ার আমার সময় কোথায়? আমাকে সময় তো আপনি দিচ্ছেন না। কি লাগবে না লাগবে উই ডোন্ট নো। কারণ এরা তো এই যে আপনার সালাউদ্দিন আহমেদ তো করছেন, অ্যাকিউজ করছেন যে আমরা যেটা বলছি সেটা আপনারা করেন নাই, আপনারা চেঞ্জ করে দিচ্ছেন। এইখানেও বা চেঞ্জ করে দিবে নাকি? যে ওই যে জিন্না সাহেব যেটা করছিলেন, স্টেটের জায়গায় স্টেটস এস অ্যাড করে, যে স্টেট ছিল সেটাকে আপনার স্টেট করে দিছে, একটা স্টেট করে দিছে যে লাহোর প্রস্তাবে। এই ধরনের কিছু হবে কিনা আই হ্যাভ ডাউট, কারণ এদের যে মরাল কম্পাসটা সঠিক না। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি গভীর এবং একই সঙ্গে জটিল একটি বিষয় আমাদের সামনে একেবারে নতুন ভাবে উপস্থাপন করলেন। বিষয়টি আসলে ভেবে দেখার মতন। কিন্তু এই সাহসটা কি পাবে, বা বিএনপি যে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে, তারা কি তারা কি এটা খুব স্বাভাবিকভাবে নেবে? যদি ওই ধরনের কোনো চেঞ্জ করে ব্যালট পেপারে ছাপা হয়, তাহলে তো ওই দিন সকাল থেকেই প্রতিবাদটা শুরু হয়ে যাবে। বলুন, এখানে বাংলাদেশের রাজনীতিবিদদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে, এই জেন তেন একটা ইলেকশন করে ক্ষমতায় যাওয়া, যেটা শেখ হাসিনা শিখাইছে। শেখ হাসিনা কেন, বিএনপি আমলেও তো জেন তেন ইলেকশন হয়েছে, এরশাদের আমলে হয়েছে। বাংলাদেশের 12টা ইলেকশনের মধ্যে 8টা ইলেকশনই হয়েছে চুরির ইলেকশন, এবং চুরির ইলেকশন করে তারা ক্ষমতায় ছিল। সুতরাং ওই ট্র্যাডিশন, যে কোন রকম একটা ইলেকশন করে আমি ক্ষমতায় যাব, গণভোটে কি হোক বা না হোক ওইগুলি নিয়ে আমি হয়তো মাথা ঘামাবো না। কিন্তু এটা নিয়ে পরবর্তীতে আপনার অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। এই জটিলতাটাকে ইলেকশন কমিশনের কাছ থেকে এখনই নিশ্চিত করা দরকার যে যে 25% লোক নিরক্ষর, তাদেরকে গণভোট সম্বন্ধে সে যথেষ্টভাবে অবহিত করা হচ্ছে কিনা, ইনফর্মড কনসেন্ট, জেনে শুনে সে ভোট দিবে, সে ব্যবস্থা করা হয়েছে কিনা। আপনি দেখেন যে নর্মাল যে ইলেকশনে মার্কা দেওয়া হয় কেন, মার্কা খুবই গুরুত্বপূর্ণ একেবারে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেওয়া হয় যাতে কালার ব্লাইন্ড লোকরা যেন হয়। কালার দিলে আবার অনেক লোক আছে কালার ব্লাইন্ড, আপনার রেড বা গ্রিন এই কালার ব্লাইন্ড থাকে। সুতরাং ব্ল্যাক দেওয়া হয় এবং মার্কা সবাই চিনে, এই চিনে সে ভোটটা দিয়ে আসে। সে যদি নিরক্ষরও হয় তার জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনার এইখানে 4টা প্রপোজিশন সহ, কিন্তু আরেকটা বিষয়, আমি 2টা প্রপোজিশন মানি আর 2টা আমি ডিজেগ্রি করি, আমি কিসে ভোট দেব? আমার এই প্রশ্ন, হাতে না নাতে? গণভোট তো হয় একটা প্রশ্নে। মানুষ তো বুঝতে পারছে না। কিন্তু আমি যদি বলি যে বরঞ্চ গণভোট বিশেষ পক্ষ থেকে দাবির পরিপ্রেক্ষিতে যে কারণে অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে জাতীয় নির্বাচনের পাশাপাশি, সেটি বরং আরো ফেল করার সমূহ সম্ভাবনা, মানে আমি 80% সম্ভাবনা দেখছি আমি ব্যক্তিগতভাবে। কারণ বিএনপি যারা ভোটার, তারা তো কেউ আহ হাফ ভোটে সিল মারবে না, সবাই তো না ভোটেই করবে। আবার যারা আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের ভোটাররা যাবে না ভোট কেন্দ্রে, যে কদিনে যাক, তারাও নিশ্চয়ই গণভোটের পক্ষে বা হাতে সিল মারবে না। সেই জায়গা থেকে তো গণভোটের যে লক্ষ্য, মানে যাদের দাবি পরিপ্রেক্ষিতে এটি হচ্ছে, তো সেটা তো ফেল করার সমূহ সম্ভাবনা। লাভটা কি? এখানে এদের কোনো আছে, কোনো ডিজাইন আছে। ডিজাইনটা হচ্ছে যে আপনার প্রথমত সব লোকে তো ভোট দিতে পারবে না। এই যে টাইম ফ্রেম করছে, এই যে আপনার নাম্বার অফ সেন্টার হচ্ছে আপনার 44,000 42,000। আচ্ছা, আপনার 2008 সনে এটা ছিল 32,000, কিন্তু ভোটার তো বাড়ছে আপনার 30%। এখানে তো আরো বেশি সেন্টার করা দরকার ছিল, আরো বেশি বুথ করা দরকার ছিল। আর এই যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলছিলেন, একেবারে একটা বাস্তব কথা, স্ট্যাগার্ড, এক এক ডিভিশনে আপনি এক এক দিনে ভোট নেন, এক এক ডিভিশনে এক এক দিনে আপনি ভোট নেন, তাহলে কিন্তু এই বিষয়টা হয় না। এখন সেন্টার বাড়াইতে পারে না, আপনার প্রত্যেকটা সেন্টারে প্রোটেকশন দেওয়ার মতো তো যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সোনাল থাকতে হবে। আরো যদি বলে কারণ 20,000 সেন্টার করে, 20,000 সেন্টারকে এস্টাবলিশ করতে গেলে আপনার সিকিউরিটি এনশিওর করতে হবে, সেটা হয়তো এদের নাই, হয়তো কি নাই বলা যায়। সুতরাং তারা ইচ্ছে করে বুথ বাড়াই দিতে পারে, প্রত্যেকটা সেন্টারে আরো বেশি বুথ সৃষ্টি করতে পারে, আরো বেশি লোক নিতে পারে, যদি সবাইকে সমানভাবে সুযোগ দিতে হয়, মানে সবাইকে যদি সুযোগ দিতে হয় ভোট দেওয়ার। আপনার কোনোভাবেই 540 মিনিট মানে 9 ঘন্টায় আপনার
এই 10 কোটি ভোটার ভোট দিতে গেলে মিনিমাম 5 মিনিট করে ভোটটা লাগবে। আপনি আমাদের যে একটা সার্ভে আছে সেখানে দেখা গেছে যে একটা লোক সাধারণত ভোট দিতে তার 3 মিনিট থেকে 5 মিনিট লাগে, ধরেন রাফলি 4 মিনিট, জাস্ট এমপি ইলেকশনে সিঙ্গেল ব্যালট। এটা তো ডাবল ব্যালট। তাহলে হচ্ছে তাহলে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের নিশ্চয়ই ফাইনালি একটা কোনো লক্ষ্য আছে, সেটা কি হতে পারে আপনি যদি 1 মিনিটে বলতেন। ইউনূসের লক্ষ্য একটাই, তার আজীবন ক্ষমতায় থাকা। তাতে যদি বাংলাদেশের একটা অংশ ভারত দখল করে নিয়ে যায় বা আমেরিকা দখল করে নিয়ে যায়, কিংবা দেশের যদি অভাব অনটন এগুলি শুরু হয়ে গেছে, তো অলরেডি আপনার অনেক লোক আনএমপ্লয়েড, অনেক লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে, তাতে ওনার কিন্তু কিছুই আসে যায় না। ওনার থাকতে হবে ক্ষমতায়, উনি ক্ষমতা পাইছে, ওনার আজীবন ক্ষমতায় থাকতে হবে। এইটা ছাড়া তার ভিতরে আর কোনো কিছুই দেখা যায় না। অনেক ধন্যবাদ আসলে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, দর্শক আপনারাও ভালো থাকুন।